বিয়ের পর আমার সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিনের মাথায় জানতে পারি আমার স্বামী বাবা হতে পারবে না। কিন্তু হঠাৎ করেই আমার একদিন বেশ শরীর খারাপ হয়, আর আমি যখন চেক আপ করাতে যাই তখন জানতে পারি আমি মা হতে চলেছি। বিষয়টি জানার সাথে সাথে আমার মাথা ঘুরে যায়। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমার নাম নিহা। আমাদের গ্রামের একটি পুরনো প্রথা ছিল অল্প বয়সে বিয়ে করিয়ে দেওয়া। আমিও এই ঐতিহ্যেরই শিকার ছিলাম, কেননা আমারও জন্ম একই গ্রামে। 3 ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোট বোন। আমি যখন 16 বছর বয়সী হলাম তখন এই বাড়িতে আমার আর বেশি সময় নেই, এটাই ছিল স্বাভাবিক। আমার পরিবার আমার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। এমন একটি সম্বন্ধ তখন পাওয়া গেল যেখানে ছেলেটির বয়স ছিল আমার দ্বিগুণ। তার বেশি জমি থাকায় সবাই ভেবেছিল যে সে আমার জন্য উপযুক্ত। আমি যখন এটা জানতে পারলাম তখন হয়তো আমার চেয়ে বেশি দুঃখী আর কেউ ছিল না, কারণ এমন সম্পর্ক নিয়ে কে খুশি হতে পারে। এটা শুধু আমার সাথে নয়, গ্রামের সব মেয়েদের সাথেই হতো, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল এবং সেই সম্পর্কটা হওয়ার আগেই ভেঙে যায়, কারণ সে অনেক টাকা দাবি করেছিল। কিন্তু আমার বাবা মায়ের সামর্থ্য ছিল না, যার কারণে এই সম্বন্ধটা হতে পারেনি। যাই হোক, এটা ভালোই হলো আর আমিও খুব খুশি হলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এখন আমার জন্য আরেকটি সম্বন্ধ এসেছে। পরিবারের সদস্যরা জানালো ছেলেটি আমাদের নিহার সমবয়সী এবং একটি ভালো কোম্পানিতে চাকরি করে। আমি অবাক হলাম, এটা আমার সৌভাগ্য নাকি জাদু হলো, কারণ আজ পর্যন্ত পুরো গ্রামে এমন কাউকে দেখিনি যে এখানকার মেয়ে তার সমবয়সী সঙ্গী পেয়েছে। প্রতিটি প্রায়শই তার বয়সের দ্বিগুণ ছিল। যাই হোক, আমি খুশি ছিলাম যে আমাকে এসবের শিকার হতে হয়নি। আমার সম্পর্ক চূড়ান্ত হলো এবং আমার বরের নাম ছিল রাজীব। পরিবারের লোকজন জানায় রাজীব যৌতুক নিতে অস্বীকার করেছিল। বোধহয় এই প্রথম দেখছিলাম যে কারোর মনে এমন চিন্তা আছে। এখন আমার খুশির তো সীমা ছিল না। এখন মনে হলো এই গ্রামের সব খারাপ প্রথা থেকে আমি মুক্তি পাব, কারণ যে ছেলে যৌতুক প্রত্যাখ্যান করছে তার চিন্তা কতটা ভালো হতে পারে। এখন আমি রাজীবকে নিয়ে আমার জীবনের স্বপ্ন দেখতে লাগলাম। দিন কাটতে বেশি সময় লাগেনি এবং রাজীব আর আমার বিয়ে হয়ে যায়। রাজীব আমাকে তার বউ বানিয়ে তার বাড়িতে নিয়ে গেল। চলে যাবার সময় আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, কারণ এই গ্রামে আজ পর্যন্ত যা কিছুর সম্মুখীন হয়েছি তা খুবই সাংঘাতিক ছিল। সব মেয়েরাই এই লোকেদের ছোট চিন্তার শিকার হতো। আমি কিন্তু পৃথিবীর প্রথম মেয়ে যে নিজের গ্রাম এবং পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করতাম। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে আমাকে খুব আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। রাজীবের বাড়িতে মা আর ওর বড় ভাই ছাড়া আর কেউ ছিল না। রাজীবের বাবা শৈশবেই মারা যান। বিয়ের রাতে আমাকে একটি সাজানো ঘরে পাঠানো হলো। কিছুক্ষণ পর রাজীব ঘরে এলো। রাজীব ঘরে এসে দরজার ছিটকিনিটা দিয়ে দিল। এরপর ধীর পায়ে আমার কাছে এসে আমার সামনে বসে আমার ঘোমটাটা তুলল। আজ প্রথম রাত হয়, আমি বেশ ভয় পেয়ে গেলাম। এর আগে কখনো কিছু আমার সাথে হয়নি। কারো সাথে কোন কিছু করার অভিজ্ঞতা ও আমার নেই। তাই রাজীবকে আজ এত কাছাকাছি পেয়ে আমার হার্টবিট বেড়ে গেল। রাজীব আমার কাছে এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে এরপর ওর কাজ শুরু করে দিল। প্রথম রাতে আমাকে এমনভাবে করল যে আমি বেশ অবাক হলাম। যেহেতু আমার এটাই প্রথমবার, তাই আমার বেশ ব্যথা লাগলেও কেমন যেন একটা শান্তি শান্তি কাজ করছিল। এটাই বলতে গেলে আমার প্রথম অভিজ্ঞতা, যা বেশ ভালো ছিল। আগে কোন অভিজ্ঞতা না থাকায় আমি কিছুই করলাম না, সবকিছু রাজীবই করল। এই রাতটি আমার জন্য সবচেয়ে ভালো ছিল, কারণ একজন স্ত্রী তার স্বামীর সাথে যে রাত কাটায়, আমি সেই রাতটি আমার স্বামীর সাথে খুব ভালোমত কাটিয়েছি। সারা রাত আমি খুব আদর সোহাগে কাটিয়ে পার করলাম। এভাবে কয়েক মাস কেটে গেল। অনেকবার বেবি নেওয়ার চেষ্টা করার পরও আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম। এরপর চেক আপ করানোর পর জানতে পারলাম রাজীব কখনো বাবা হতে পারবে না। ওই দিনটা আমি পুরোপুরি ভেঙে গেছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না কি দিয়ে কি করব।
আমার এত সুখের একটা সংসার, কিন্তু সেখানে কোন সন্তান আসবে না এটা ভাবতেই আমার কেমন যেন লাগতে শুরু করল। আমার কোন কিছুই এখন আর ভালো লাগতো না। কিছুদিন বেশ একা একা কাটিয়েছি, কিন্তু এর পরের দিন ভাবলাম এতে তো রাজীবেরও কোন হাত নেই। তাই আমি আবার আগের মতো ওর সাথে ব্যবহার শুরু করে দিলাম। ওর সামনে কখনো নিজের চোখের পানি আসতে দিতাম না। মনে অনেক কষ্ট থাকলেও কখনো ওর সামনে সেসব আমি প্রকাশ করিনি, কারণ আমি চাইনি আমাদের যত্নে গড়া সুন্দর সংসারটি নষ্ট হয়ে যাক। তাই সব সময় নিজের চাপা কষ্টগুলো চাপা দিয়েই রাখতাম। আমার শাশুড়ি ও আমাকে দেখে বেশ অবাক হতেন, ভাবতেন এত কিছু জানার পরও কিভাবে আমি এত স্বাভাবিক আছি। আমি আমার শাশুড়ি আর আমার ভাসুরের সাথেও বেশ ভালো ব্যবহার করতাম। তারা যখন যা বলতো তাই করে দিতাম, কখনো তাদের কোন বিষয়ে নিরাশ করিনি। আমার ভাসুর মাঝে মাঝে আমাকে এটা ওটা বানাতে বলতেন, আমিও তার কথা মতো তাকে তার পছন্দমত খাবার রান্না করে খাওয়াতাম। সে আমাকে অনেক পছন্দ করত, এটা আমি বুঝতে পারতাম। তার কথাবার্তা চালচলন সবকিছুতেই তা প্রকাশ পেত। আমি রাজীবের ব্যাপারে কাউকেই কোন অভিযোগ করিনি, কারণ তখন তার প্রতি আমার মনে ঘৃণা ছিল। বিয়ের আগে তার সব বলা উচিত ছিল, কিন্তু সে কিছুই জানায়নি। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। রাজীবের স্বভাব ও চিন্তা ভাবনা আমাকে তার দিকে টানতে বাধ্য করেছিল। দিন রাত আমার দেখাশোনা করত, আমি কিছু বলার আগে আমার জন্য সব কাজ সে করে দিত। সিনেমা দেখানো, ডিনার করানো, কোন অভিযোগ না হতে দেওয়া। এমন মনে হচ্ছিল যেন আমি রাজীব এর পুরো পৃথিবী হয়ে গিয়েছি। আমিও রাজীবের এর যত্ন নিতে পছন্দ করতাম। একদিন বসে ভাবছিলাম আর অনেক আফসোস হচ্ছিল, কারণ যে এত ভালো মানুষ, এত খোলা মনের, শুধু তার দুর্বলতার কারণে আমি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন রাজীব আমাকে বাইরে নিয়ে যেত, তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত, যেন সে আমার কোনো প্রয়োজন পূরণ করছে না। আমি কখনোই অনুভব করিনি। রাজীবের মা ও আমার খুব যত্ন নিতেন, আর ওর ভাই ও আমার খুব কেয়ার করত। তার দিকে তাকিয়ে আমার কখনো মনেই হয়নি যে সে আমার শাশুড়ি। ওর এই রকম ভালোবাসা আদর দেখে আমি ওর ভুলটা ভুলে গিয়েছিলাম, যেটা সে বিয়ের আগে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে পুরোপুরি সুখী। রাজীব এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের জীবনে একটি নতুন সূচনা করব, এবং সেই নতুন সূচনা হবে একটি শিশুকে দত্তক নেওয়ার মাধ্যমে। এতিমখানায় গিয়ে একটি শিশুকে দত্তক নেব এবং তাকে নিজের সন্তানের নাম দেব, তাকে একজন ভালো মানুষ হিসেবে করে তুলব। এখন রাজীবের মুখেও হাসি ছিল, কারণ সেও আমার সাথে নিজেকে একজন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে। আমরা দুজনেই একে অপরের জন্য স্বামী এবং স্ত্রী হয়েছিলাম। মনে হচ্ছিল আমার ভুল উপেক্ষা করে, আমাকে ভালোবেসে বোঝানো, তার সব কথা আমার সাথে শেয়ার করা ওর অভ্যাস হয়ে গেছে, এবং এখন ওর সঙ্গ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আমার সব কথা রাজীবকে বলতে লাগলাম, আর ও আমার সমস্যার সমাধান খুঁজত। এভাবে হাসতে হাসতেই কেটে যাচ্ছিল আমাদের জীবন। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, এমন সময় রাজীব বাড়িতে আসে। ও আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম আজ সে এত তাড়াতাড়ি এলো কিভাবে। তারপর ও বলল যে আমাকে কাজের জন্য দিল্লি যেতে হবে, এবং সেখানে আমার 2 থেকে 3 দিন লাগবে। এদিকে আমার শাশুড়ি ও ঘর থেকে বেরিয়ে এলেন, এবং তিনিও রাজীবকে তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞেস করতে লাগলেন। তারপর রাজীব বলল, আমাকে 2-3 দিনের জন্য দিল্লি যেতে হবে, তোমরা কি একা সামলাতে পারবে? তখন আমি বললাম, হ্যাঁ, কেন পারবো না। আর কাজের জন্য তোমায় এখান থেকে ওখানে যেতে হতেই পারে। তারপর ব্যাগ গুছিয়ে রাজীব দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। আর এরপর ও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ও চলে যাওয়ার পর আমি কিছুটা একাকিত্ব অনুভব করলাম, কারণ আমার শাশুড়ি মা বেশিরভাগ সময় কোন না কোন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমি ঠিকমতো গল্প করার জন্য লোক পেতাম না। কিন্তু রাজীব যাওয়ার পর আমি দেখলাম আমার ভাসুর বারবার আমার ঘরে এসে আমার খোঁজ খবর নিচ্ছেন, আমার সাথে গল্প করছেন।
তিনি যখনই বাড়িতে থাকতেন তখনই বেশিরভাগ সময়টা আমার সাথে গল্প করে কাটাতেন। ইদানিং আমি খেয়াল করছি আমার রাতেও বেশ তাড়াতাড়ি ঘুম পায়, আর সকাল বেলা উঠার সাথে সাথে আমার শরীরটা বেশ ব্যথা করে। আমি বুঝতে পারতাম না হঠাৎ করে আমার শরীর ব্যথা হওয়ার কারণ কি। এভাবেই প্রায় 3 দিন কেটে গেল। রাজীব আজ বাড়ি ফিরেছিল ক্লান্তিতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা সেদিন আর বেশি কথা বলতে পারিনি এবং আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন রাজীব তার দিনের সমস্ত ঘটনা আমার সাথে শেয়ার করেছিল। সে সেখানে কি করেছিল এবং কাদের সাথে তার দেখা হয়েছিল। এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এখন এটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সন্ধ্যায় খাওয়ার পর আমাদের সবার দুধ খাওয়ার অভ্যাস ছিল। শাশুড়ি মাকে তার ঘরে দুধ দেওয়ার পর আমি আমার এবং রাজীবের জন্য আলাদা গ্লাসে দুধ নিয়ে আসলাম। এরপর আমরা দুজনে একসাথে দুধ খেতাম। দুধ খাওয়ার সাথে সাথেই মনে হতো আমার মাথাটা ভারী হতে শুরু করছে। এরপর কখন ঘুমিয়ে পড়তাম জানি না। কয়েকদিন ধরে আমি এটাকে গভীরভাবে নিয়েও আমি ভেবেছিলাম যে ক্লান্তির কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি সারাদিন ঘরের কাজ করেই কাটাই এবং দিনেও ঘুমাতে পারি না, তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু মনে মনে আমারও একটু অদ্ভুত লাগছিল যে বেচারা রাজীব সারাদিন অফিসে কাজ করে আর রাতে সে আমার সাথে বসে কথা বলে, আর আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই, জানি না ওর কেমন লাগে। তারপর একদিন রাজীবকে বললাম, কি হয়েছে জানি না, দুধ খাওয়ার সাথে সাথে আমার ঘুম আসতে শুরু করে, বোধহয় সারাদিনের পরিশ্রমের জন্য ক্লান্ত লাগে, কিন্তু তুমি এর জন্য ভুল বুঝো না। তারপর ও বলল, পাগলি মেয়ে, আমি কোথায় ভুল বুঝছি? আমি জানি সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো, আর রাতে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আর তারপর কখন ঘুমিয়ে পড়ো তুমি নিজেও জানো না। তারপর আমরা দুজনে কিছুক্ষণ এভাবে কথা বলতে থাকলাম। তারপর ও অফিসে চলে গেল। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কথা আমি খুব গভীরভাবে ভাবছিলাম, আর তা হলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরে হালকা নড়াচড়া অনুভব হওয়া, মনে হতো যেন কেউ আমাকে স্পর্শ করেছে, আর আমার মাথাও ভারী হয়ে থাকত, যেন কাল রাতে খুব খেয়েছি। কিন্তু তখন নিজের মনেই হেসে উঠতাম। এটা কি করে হয়, আমার মাথায় কি যে ভাবনা আসে জানি না। যাই হোক, এসব উপেক্ষা করে আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এখন এভাবেই চলতে লাগলো। এদিকে আর মন দিলাম না। একদিন আমি বাড়িতে কাজ করছিলাম যখন আমার মাথা ঘোরা শুরু করলো এবং আমি সোফায় বসে পড়লাম। কেন জানি না আমার মাথা খারাপ হয়ে গেল। আমার শরীরে কি কোন ধরনের দুর্বলতা আছে, আমি আমার নিজের চিন্তায় এভাবেই মশগুল হয়ে গেলাম। তারপর উঠলাম আর ওষুধ খেয়ে আবার কাজে ফিরলাম। কিন্তু আমার অবস্থার কোন উন্নতি হয়নি। মনে হচ্ছিল যেন আমার মাথা ঘোরাটা বেড়েই চলেছে, আর সেই সাথে আমার বমিও শুরু হলো। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমার হয়তো জ্বর হবে, যার কারণে আমার ভালো লাগছে না। তখন তিনি বললেন, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজ আমি করব। কিন্তু আমি তার কথা প্রত্যাখ্যান করে বললাম, না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিরে আসব এবং এই কাজটি তখন শেষ করব। তুমি যেন এটা করো না। তারপর আমার রুমে গিয়ে আমি বিশ্রাম নিতে লাগলাম। আধ ঘন্টা বিশ্রামের পর যখন বিছানা থেকে উঠে নিচে নামলাম তখন আর স্বস্তি পেলাম না, আবারও একই মাথা ঘোরা শুরু হলো। আমি মনে মনে ভাবলাম যে ওষুধগুলো সাহায্য করেনি, মনে হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তার দেখাতে গেলাম যাতে কোন সমস্যা না হয়। আমি ঘরের কাজ একাই করতাম। আমার শাশুড়ির ও শরীর ভালো থাকতো না, তার প্রায় হাঁটুতে ব্যথা হতো, যার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারত না। তাই আমিও যদি খুব অসুস্থ হয়ে পড়ি তাহলে ঘরের কাজ কে করবে? আর রাজীবকে ও খুব ভোরে তার কাজে যেতে হতো, আর আমাদের পুরো সংসার চালায় সে। তাই আমি চাই না কারোর কাজে কোন বাধা আসুক। সেজন্য ডাক্তারের কাছে গেলাম। আমি স্নান ছেড়ে ডাক্তারের ক্লিনিকে গেলাম। ডাক্তার আমাকে চেক করলেন। তখন ডাক্তার বললেন, আপনার রক্ত পরীক্ষা করিয়ে নিন।
ঘণ্টাখানেক পর যখন রিপোর্ট আসবে তখন দেখব আপনার কি সমস্যা। আমি আমার টেস্ট করিয়ে বাড়িতে ফিরে এলাম, ভাবলাম রিপোর্ট আসতে এখনো তো সময় আছে, তাই বাড়ি যাই। বাড়ি এসে শাশুড়ির জন্য চা বানালাম। ঘণ্টা দুয়েক পর ডাক্তারের ফোন পেলাম, তিনি আমাকে তার ক্লিনিকে ডেকে রিপোর্টটা দিলেন এবং বললেন, অভিনন্দন, তুমি মা হতে যাচ্ছ। কথাটা শোনার সাথে সাথে মনে হলো আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। আমি পুরো কাঁদতে লাগলাম। আমার তো লোম দাঁড়িয়ে গেল, এটা কি বলছেন উনি? একজন বিবাহিত মহিলা যখন এই খবর পায় তখন তার খুশির সীমা থাকে না, কিন্তু আমার মাথায় তো দুঃখের পাহাড় ভেঙে পড়ল। আমার মুখে বিষণ্ণতা দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি খুশি না? কিন্তু আমি ডাক্তারকে কি বা বলতে পারতাম। যাই হোক, খুশি হওয়ার ভান করে রিপোর্টটা নিয়ে বললাম, ঠিক আছে, আমি বাড়ি যাই, এবং আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এখন মনে হচ্ছিল আমার পুরো মাথা ঘুরছে। আমি আতঙ্কে মারা যাচ্ছিলাম, আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে এসব হলো। রাজীব ছাড়া আমি কোন ছেলেকেই সেই দৃষ্টিকোণ থেকেও দেখিনি পর্যন্ত আমি যেন মরতে মরতে কোন রকমে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। একটা কদমও এগোতে পারছিলাম না, আমার চোখে ছিল জল। আমার সারা শরীর ঘামে ভিজে গেছিল। এই চিন্তাগুলো আমার মাথায় বারবার আসছিল যে আমি জানি না আমার পরিবার কি ভাববে, এবং সবাই জানে রাজীব বাবা হতে পারবে না। আমি জানি না তারা আমাকে কি বলবে, এবং আমাকে চরিত্রহীন প্রমাণিত করতে বেশি সময় লাগবে না। আমার উপর প্রত্যেকের যে বিশ্বাস ছিল, প্রত্যেকে যারা আমাকে এত ভালোবাসে, আমি যা বলেছি তাতেই বিশ্বাস করেছিল। এই সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সময় এগিয়ে আসছিল, আর তাও আবার বিনা দোষে। কিন্তু কাকে বলতে পারতাম এসব? তারপর আমার মনে হল যে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বলব, কারণ আমার বিয়ের পর থেকে আমি যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকি, ও আমাকে সাহস দিয়েছিল এবং আমাকে সমর্থন করেছিল এবং সব সময় আমাকে বুঝতে পেরেছিল, কিন্তু তারপরে আমার পদক্ষেপ আবার থেমে যায়। আমি ভাবলাম, রাজীব যদি আমাকে সমর্থন করতে অস্বীকার করে, কারণ এমন কোন লোক নেই যে নিজের অক্ষমতা জানার পর ও তার স্ত্রী গর্ভবতী জানবে আর কিছু মনে করবে না। কোনোরকমে বাড়ি পৌঁছে সোজা আমার রুমে গিয়ে আমি কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর শাশুড়ির আওয়াজ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে গেলাম, যেন সে বুঝতে না পারে। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রিপোর্ট এনেছো? ডাক্তার কি বললেন? কোনো সমস্যা নেই তো? তখন আমি বললাম, না না মা, আমি জ্বরের কারণে একটু ক্লান্ত ছিলাম, দুর্বলতার কারণে আমার মাথা ঘোরা শুরু হয়েছে। অন্য কোন সমস্যা নেই, সব ঠিক আছে। তখন আমার শাশুড়ি বললেন, এটা তো ভালো কথা, স্বাস্থ্যের খেয়াল রেখো, আর কাজে বেশি জড়াবে না, দুদিন বিশ্রাম করো এবং রাজীবকে ফোন করো, সে তোমার জন্য তাজা ফল নিয়ে আসবে। আমি মনে মনে ভাবছিলাম যে পুত্রবধূর আপনি যত্ন নিচ্ছেন, যাকে নিয়ে এত ভাবছেন সে আপনার নাম ডুবিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কার সন্তান, এবং আমার চোখ থেকে বারবার জল ঝরছিল। কিন্তু আমার নিজের উপর আস্থা ছিল যে আমি আজ পর্যন্ত এমন কিছুই করিনি। আমি মনে করি না এতে আমার দোষ ছিল। তারপর আবারও আমার সাথে শেষ বিয়ে হলো। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠলে আমার মাথাটা এত ভারী হয়ে যাচ্ছে, আর আমার শরীরে এমন নড়াচড়া হচ্ছে যেন কেউ আমাকে ভুলভালভাবে স্পর্শ করেছে এবং আমার সাথে কিছু করেছে। আমি বারবার অনুভব করছিলাম যে কিছু না কিছু অবশ্যই আমার সাথে ঘটছে। ভাবলাম শাশুড়ির সাথে কথা বলি, কিন্তু আমি যখন কথা বলতে তার রুমে গেলাম, আমি আমার পা ফিরিয়ে নিয়ে মনে মনে ভাবলাম, তার শরীর এমনিতেই ভালো নেই, জানি না এইসব কথা তাকে বলা উচিত হবে কিনা। আমার জন্য তার স্বাস্থ্য খারাপ হলে খুব বাজে হবে, তাই আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। রাজীবের সঙ্গেও কথা বলিনি। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নিলে আজ পর্যন্ত এত তাড়াতাড়ি তো আমি ঘুমাইনি, আর বাড়িতে কোন কাজ না থাকলেও তো তাড়াতাড়ি ঘুমাই না। এখন আমাকে পুরো সত্যটা জানতে হবে, আমার হচ্ছেটা কি। তখন আমার মাথায় চিন্তা এল, অন্য কেউ নিশ্চয়ই এর সাথে জড়িত। দুধ পান করার পর যদি আমার ঘুম আসে, তাহলে রাজীব ও পান করে, এবং ও নিশ্চয়ই ঘুম আসে। এই কারণেই আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি, এবং আমার সাথে হয়তো কিছু ভুল হয়।
তারপর একদিন ভাবলাম এসবের কারণ খুঁজে বের করতে হবে যে আমার সাথে কি হচ্ছে। একদিন ভাবলাম আজ দুধ না খেয়ে ঘুমাবো, এরপর যা হবে তা আপনা আপনি সামনে চলে আসবে। রাতের বেলায় আমি খাবার খেয়ে শাশুড়িকে তার ঘরে দুধ দিলাম। আমার আর রাজীবের দুধ নেওয়ার পর আমি আমার রুমে চলে এলাম। তারপর হঠাৎ অসুস্থতার অজুহাত দিলাম। তারপর রাজীব বলল, কি হলো? আমি বললাম, আমার ওষুধ রান্নাঘরে পড়ে আছে, আমার জন্য নিয়ে আসো। তারপর রাজীব রান্নাঘরে ওষুধ আনতে গেল, আমি জানালা দিয়ে দুধ ঢেলে দিলাম, গ্লাস খালি করলাম। রাজীব এসে জিজ্ঞেস করল, কেন এত তাড়াতাড়ি দুধ খেয়ে নিলাম? আমি বললাম, হ্যাঁ, আমি তৃষ্ণার্ত বোধ করছিলাম, ঘরে তো জল নেই, তাই দুধ খেলাম। ওষুধ দাও, আমি খেয়ে নিই। ওষুধ খাওয়ার পর আমি এমন ভান করতে লাগলাম যেন আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ভান করে ঘুমিয়ে পড়লাম। রাজীব যখন আমাকে স্পর্শ করল তখন সে অনুভব করল যে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু এর পরে আমি রুমে কি ঘটছে তা দেখতে পাচ্ছিলাম না, তবে আমি এটি অনুভব করতে এবং শুনতে পাচ্ছিলাম। খেয়াল করলাম রুমের দরজা খুলে যাচ্ছে আর 2-3 জনের আওয়াজ আসছে। তাদের মধ্যে রাজীব কিছু বলছিল, কিন্তু তার গলার সব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। সে ফিসফিস করে কথা বলছিল। এরপর দেখলাম একজন লোক আমার দিকে আসছে এবং আমার জামা কাপড় খুলে ফেলার চেষ্টা করতে লাগলো। তারপর আর সহ্য করতে না পেরে আমি তখনই চোখ খুলে দিলাম। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখে রাজীব এবং সেই লোকেরা হতবাক হয়ে গেল। তাদের মধ্যে আমার ভাসুরও ছিল। আরেকজন ছিল রাজীবের বন্ধু। ওই লোকজন সেখান থেকে পালিয়ে যায়। আর রাজীব বলল, আরে নিহা, তুমি তো ঘুমাচ্ছিলে। আমি রাজীবকে জোরে চড় মারলাম। তারপর জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? এদিকে আমার শাশুড়িও সেখানে চলে আসেন। তিনি এসব বুঝতে পারেননি। তিনি বলতে লাগলেন, কি হয়েছে, তোমরা দুজনে এমন করছো কেন? তারপর আমি আমার শাশুড়িকে তার ছেলের এই সমস্ত বিষয় বললাম আর জিজ্ঞেস করতে বললাম, এই সমস্ত আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। তখন আমার শাশুড়ি রাজীবের হাত ধরে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এসব? তখন রাজীবের চোখে জল আসলো আর সে আমার পায়ের কাছে পড়ে বলল, নিহা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কয়েকদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুই তো বাবা হতে পারবি না আর তোর স্ত্রী তোকে তাই সুখ দিতে পারে না, আর তুইও তোর স্ত্রীকে সেই সুখ দিতে পারিস না। তার সাথে ব্যবসা করে টাকা রোজগার তো তুই করতেই পারিস। এতে তুই ও প্রকৃত হতে পারবি, আর এতে তোর তো কোনো সমস্যাই হবে না, তাই না? ওরা টাকার লোভে আমার মনকে এতটাই ভরিয়ে দিয়েছিল যে আমি ওদের কথায় পুরোপুরি প্রভাবিত হয়ে গিয়েছিলাম। এবং এখানে এসে আমি একটা প্ল্যান করেছিলাম যে প্রতি রাতে তোমার দুধে নেশার ওষুধ মেশাবো, যার ফলে সে গভীর ঘুমিয়ে চলে যাবে এবং এরপরে আমি লোকেদের ডেকে তার সাথে ব্যবসা করতে বলতাম। এবং আমি দীর্ঘদিন ধরে একই কাজ করছিলাম। অনেক টাকাও কামিয়েছি এভাবে। বসে বসে এত টাকা আসছে দেখে মনে আরও লোভ হলো, তাই এই কাজটা চালিয়ে গেলাম। তারপর রাজীব বলতে শুরু করলো, আর আমি দিল্লিতে যাওয়ার পর ভাইয়া তোমার সাথে সম্পর্ক করেন। ভাইয়া আমাকে প্রস্তাব দিয়েছিল, যেহেতু তার এখানে বিয়ে হয়নি আর আমিও তোমাকে সুখ দিতে পারি না, তাই সে তোমাকে সুখ দেবে। সত্যি বলছি নিহা, যে আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু দিল্লি যাওয়ার পর থেকে বন্ধুদের আলোচনায় এসে নিজের চিন্তা চেতনার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। এরপর আমি আমার শাশুড়িকে বললাম যে সেদিন আমি যখন মাথা ঘোরার কারণে চেক আপ করতে গিয়েছিলাম, তখন সেখান থেকে বেরিয়ে এসেছিল যে আমি গর্ভবতী। তখন থেকেই আমার সন্দেহ হয়েছিল যে আমার সাথে নিশ্চয়ই কিছু ঘটছে। তাই সবকিছু জানার জন্য আজ দুধ না খেয়ে ঘুমানোর পরিকল্পনা করলাম আর পুরো সত্যটা আমার সামনে চলে এলো। তখন আমার শাশুড়িও রাজীবকে একটা থাপ্পড় মারলেন আর বললেন, আমি তোমাকে এই নিহার সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি তোমার জীবনে একা না থাকো, তুমিও একজন জীবন সঙ্গী পাও এবং তুমি একটি সন্তানকে দত্তক নিয়ে সুখে জীবন কাটাও। আর এই দুর্বলতার মধ্যেও তোমাকে সাপোর্ট করার জন্য এত ভালো বউ তুমি পেয়েছ, যে তোমাকে সবসময় সাপোর্ট করেছে। তবু তোমার ভালো লাগেনি। আমি রুম থেকে বের হয়ে কাঁদতে লাগলাম।
এই ভেবে যে আমি যাকে বিশ্বাস করেছি, দুর্বলতা জেনেও যাকে সমর্থন করেছি, সে কিছু টাকার জন্য এমন কাজ করেছে। এখন আমার চোখের জল আর মনে দুঃখ ছাড়া আর কিছুই ছিল না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এরকম দারুণ সংকল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।